কার্তিক মাসে কালী পুজোর ঠিক দুদিন পরে সাধারণত শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া। ভাই বোনের অটুট বন্ধনের একটি উৎসব হলো এই ভাইফোঁটা। এই দিন বোনেরা ভাইয়েদের বা দাদাদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় ভাইয়ের বা দাদার কপালে চন্দনের ফোঁটা দিয়ে থাকেন। বোনেরা সাধারণত উপোস থেকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে থাকেন ভাইফোঁটার বিশেষ মন্ত্র উচ্চারণের মাধ্যমে। এই ভাইফোঁটা অনুষ্ঠান সম্পন্ন করেন বোনেরা বা দিদিরা। এই ভাই বা দাদাদের কপালে ফোঁটা দিতে বোনেরা বা দিদিরা দূর দূরান্ত থেকে যেমন ছুটে আসেন, তেমনি কিন্তু ভাইরাও ছুটে যান বোন বা দিদিদের বাড়িতে। তবে সাধারণত রীতি অনুযায়ী দাদা বা ভাইয়েরাই যান বোনেদের বাড়িতে ফোঁটা নিতে এবং সেই দিন বোনের হাতের রান্না করা আহার তাহারা গ্রহণ করে থাকেন। তো আর এছাড়া বস্ত্র অন্যান্য সামগ্রী আদান প্রদানও করার রীতি প্রচলিত আছে এই ভাইফোঁটা উপলক্ষে। হিন্দু ধর্মের অত্যন্ত একটি পবিত্র উৎসব হলো এই ভাইফোঁটা। যদিও এই ভাইফোঁটা উৎসব পালনের জন্য কোনো জাতি বা ধর্ম নেই, ভাই বা দাদাদের মঙ্গল কামনায় সকলেই কিন্তু এই উৎসবে সামিল হতে পারেন। কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে হয়ে থাকে ভাইফোঁটা অনুষ্ঠান। কোনো কোনো বাড়িতে প্রতিপদেও ফোঁটা দেওয়ার রীতি আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দ্বিতীয়া তিথিতেই ফোঁটা দেওয়া হয়ে থাকে। এই বছর ভাইফোঁটা পড়েছিল 2024 সালের 3 নভেম্বর রবিবার বা 17ই কার্তিক। তো সেই ভাইফোঁটাই আমি কিভাবে দিলাম বা কি করলাম সেটাই চলুন আপনাদের সঙ্গে এখন শেয়ার করি। তো দেখতে থাকুন আমার ভাইফোঁটার ভিডিও। হ্যালো, গুড মর্নিং। আজকে হলো ভাতৃদ্বিতীয়া। ভাতৃদ্বিতীয়া যদি গতকাল লেগে গেছিল, কিন্তু আজকে আছে রাত 8:30 পর্যন্ত। তো এখন আমি এখানে এক ভাইকে ভাইফোঁটা দেব, তারপরে আমি রাজারহাট যাব, দাদাদেরকে ফোঁটা দেব, তারপরে আমি ফেরত আসবো। তো ভাইফোঁটার ভিডিও কিন্তু আসবে কালী পুজোর সঙ্গে। 7টা বাজে। আমার যে ট্রাইপডটার মধ্যে আমি মোবাইলটা সেট করি সেটা একটু ভেঙে গেছিলো বলে আমার এই একটু ভালোভাবে এইবার ভাইফোঁটার পুরো ভিডিওটা আসেনি। আর কর্তামশাইও তখন বাড়িতে ছিলেন না, যেহেতু আমি এবার ভাইফোঁটায় খাবার দাবার বাড়িতে রান্না করিনি, সেহেতু সে খাবার আনতে হলদিরামে চলে গেছিলো। সেই জন্য না হলে সে হয়তো একটু সেট করে দিত ট্রাইপডটা। তো যাই হোক, যতটুকু এসছে ততটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আমার ফ্ল্যাটে আমি আমার এই ভাই বা সৌমিককে ফোঁটাটা দিচ্ছি। অ্যাকচুয়ালি একটা বিয়ে বাড়ি ভাড়া করতে গিয়ে, ওদের যেহেতু বিয়ে বাড়ি আছে সেটা ভাড়া করতে গিয়েও আমাকে দিদি ডেকেছিল। সে এটাও অনেক বছর আগে, সেই থেকেই কিন্তু ওকে আমি ভাইফোঁটা আর রাখি দুটোই পরাই। এর আগে রাখির ভিডিও যারা দেখে থাকবেন তারা দেখেছেন হয়তো। তো যাই হোক, আমি যেভাবে ভাইফোঁটা অনুষ্ঠান বিয়ের পর থেকে করে আসছি সেইভাবেই আমি কিন্তু করি। এই সম্পূর্ণ রিচুয়ালটা কিন্তু আমার কর্তামশাই থেকেই জানা বা শেখা। কেন কি আমার শ্বশুরবাড়ির কেউ সেইভাবে আমাকে বলেননি কিভাবে দেয়। তো দুটো পান পাতা দিয়ে প্রথমে আমি যেভাবে দুর্গা মাকে বরণ করি সেভাবেই করলাম। তারপরে ধান দুব্য, তারপরে প্রদীপের শীষ, চন্দনের ফোঁটা, এখানে চন্দনের সঙ্গে কিছু অক্ষত চাল আছে, আর আছে অষ্টগন্ধা, তারপরে আছে কিন্তু কাজলটা ঘিয়ের প্রদীপে পাড়া। এটা কালী পুজোর দিনকে বা দীপান্বিতার যে প্রদীপ জ্বালাই সেই ঘিয়ের প্রদীপ দিয়েই কিন্তু আমি 3 দিন এই কাজলটা পারি। সেই কাজলের ফোঁটাটাই কিন্তু আমি দেই। তা প্রত্যেক বছর আমি কলার ডোকাতে করে দেই। এই বছর কলার ডোকা একদম ভুলে গেছিলাম, তো সেই জন্য আমি আখ ছোট করে কেটে নিয়ে সেই আখের মধ্যেই কিন্তু আমি এই কাজলটা পারলাম। তবু ঘিয়ের প্রদীপেরই আমি কাজলটা পারলাম। তারপরে এই কাজলের ফোঁটাটা কিন্তু এদের ঘাড়ে দেওয়া হয়, আর চন্দনের ফোঁটাটা দেওয়া হয় কিন্তু কপালে। তো এই নিয়মেই আমি করছি। তারপরে কিন্তু সম্পূর্ণ বাটাটা দিয়ে একবার বরণ করে নেব, আর এই যে প্রদীপের যে তাপটা বা শীষটা সেটাও কিন্তু আমি দেখিয়ে নেব।
তো এইভাবে এক এক করে আমি সৌমিককে সমস্ত রিচুয়ালটা পালন করছি। কথিত আছে যে যমদেব নাকি একবার এই শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে যমুনার বাড়িতে এসছিলেন। সেই সময় তার বোন যমুনা তাকে স্নান পর্ব সারা হলে তাকে চন্দনের ফোঁটা দিয়ে আর তার নিজের হাতে সম্পূর্ণ রান্না করে দাদাকে আহার করিয়েছিলেন। সেই সময় যমদেব তার বোনকে যেমন দীর্ঘায়ু মঙ্গল কামনা করেছিলেন, আশীর্বাদ করেছিলেন, তেমনই কিন্তু বলেছিলেন যে সকল ভাই বা দাদারা এই দিন বোনের বাড়িতে এসে আহার করবেন ও এই বোনের হাতের এইভাবে ফোঁটা নেবেন, তারা কিন্তু অকাল মৃত্যুর হাত থেকে বাঁচবেন ও দীর্ঘায়ু পাবেন। তো সেই থেকেই এই রীতি প্রচলিত হয়ে আসছে এই ভাইফোঁটা তিথি বা কার্তিক মাসের শুক্লপক্ষে ভাতৃদ্বিতীয়া অনুষ্ঠান। তো দেখুন, কথা বলতে বলতে সৌমিক বা ভাইয়ের ফোঁটাটা দেওয়া হয়ে গেল, আর মিষ্টিটা এরকম বাক্সে করে দিচ্ছি, ভাববেন না কেন প্লেটটা ও খাবে না, ওই জন্য বাক্সর নিচে কিন্তু প্লেট আছে। তারপরে একটা ছোট্ট সামান্য গিফট মানে একটা শার্ট, সেটা দিলাম। তারপরে বললাম যে শুধু মুখে যাবে, সেটা তো ভালো দেখায় না। তারপরে বললাম, জোর জবস্তি করলাম যে একটু আলুর দম লুচি করেছি, তো আলুর দম লুচি ফল পায়েস সেটা দিলাম। যেহেতু 3 নভেম্বর ছিল আমার কর্তামশাইয়ের জন্মদিনও, তাই সেই জন্য একটু পায়েস বানিয়েছিলাম। এরপরে 2-1টা স্টিল ছবি তুলে নিলাম। তারপরে ওকে দেখুন ফল, মিষ্টি, আলুর দম, লুচি, পায়েস সমস্ত দিলাম। বললো, না দিদি আমি একদম খেতে পারবো না, যেহেতু ব্রেকফাস্ট হয়ে গেছিলো ওর দিদি আর আরও কয়েকজন বোনের কাছে ফোঁটা নিয়ে। তো আমি বললাম 2 পিস অন্তত খাও। তো ছোটো ছোটো 2 পিস লুচি, সামান্য একটু ফল, মিষ্টি, আমি বললাম পায়েসটা খাও, দাদার জন্মদিন, সেটা খেয়ে নিল। তারপরে একটু আমি বসে রইলাম, তারপরে ছবি তুলে ও তারপরে ওদের চলে গেল। তো ও চলে যাওয়ার পরে আমি আমার কর্তামশাই আমরা বেরিয়ে পড়লাম। বললাম, তোমার খাবারটা আমি দিয়ে আসবো তোমার বাড়িতে, তোর খাবারটা দিয়ে তারপরে আমাকে আমার কর্তামশাই আমার বাপের বাড়ির ফ্ল্যাটে নামিয়ে তারপরে সে চলে গেল আমার জেঠতো ননদের বাড়িতে, মানে দিদির বাড়িতে ফোঁটা নিতে। যদিও সেই ভিডিও বা ছবি কিছুই নেই। তারপরে আমি আমাদের ফ্ল্যাটে রাজারহাটের এসে আমি আগে প্লেটে সমস্ত মিষ্টি আর ভুজিয়া যা যা নেয়ার সেগুলোকে আগে সাজিয়ে নিলাম, জল প্লেট দিয়ে সমস্ত সাজিয়ে তারপরে আসন পাতিয়ে দাদাদের বসতে বললাম। এখানেও সেই টাইপটার একই সমস্যা। তারপরে যাই হোক, আমার বৌদি কিন্তু এই সম্পূর্ণ ভিডিওটা করে দিয়েছিল বলে এটাতে মোটামুটি সমস্তটা এসছে। তো এইবার আমি বরণ ডালাটা, এই বরণ বাটাটা তো আমার দুর্গাপুজোর থেকেই শুরু হয়, তারপরে কিন্তু লক্ষ্মী পুজো, কালী পুজো সম্পূর্ণ চলে, তারপরে ভাই ফোঁটার পরে কিন্তু এই বাটাটা তুলি। এই সেম বাটাটাতে আমি নিয়ে চলে এসেছিলাম। তারপরে এখানে প্রদীপ জ্বালিয়ে তারপরে দাদাকে, আমার যে বড় দাদা, তাকে আগে প্রথমে ভাই ফোঁটা অনুষ্ঠানটা শুরু করলাম। দেখুন তখন কিন্তু 1টা-1:30 বেজে গেছিলো। তারপরে আমি একবারে প্রথমে যেইভাবে আমি ভাই ফোঁটা দেই সেইভাবেই কিন্তু দিলাম। প্রথমে পান পাতা দিয়ে তাকে বুলিয়ে নিলাম, যেটা বলে কিনা সমস্ত রোগ বিসুখ তারটা আমার এসে যাক। তো জানি না, কথিত কথাই আমি এখানে বললাম। তারপরে পান পাতা দেওয়া হয়ে গেলে তারপরে এখানে এক এক করে ওই একইভাবে ধান, দুব্য, ফুল সমস্ত দিয়ে আশীর্বাদ করলাম। কিন্তু একটা ভুল হয়ে গেছে, দাদারা কিন্তু আমাকে আশীর্বাদ করতে ভুলে গেছে। এমনি হাত দিয়ে করেছে, কিন্তু ধান দুব্য দিয়ে আর করা হয়নি। যাই হোক, এইবার কিন্তু আমি এই যে অক্ষত চাল দেয়া, অষ্টগন্ধা ও চন্দন দিয়ে যে তিলক, সেই তিলকটা কপালে দিয়ে দিলাম। আর কাজলের ফোঁটাটা যেহেতু আমাদের ঘাড়ে দিতে হয়, সেটাই কিন্তু দেব। এরপরে চন্দনের ফোঁটা 3বার দিয়ে এইবার যে আখের মধ্যে আমি ঘিয়ের শীষে কাজলটা পেরেছিলাম, সেই কাজলের ফোঁটাটা একইভাবে মন্ত্র উচ্চারণ করে কিন্তু আমি দাদার ঘাড়ে দিচ্ছি। যেই মন্ত্রটা হলো, এর কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা। এর আগেও 2টো লাইন আছে, সেটা আর বললাম না। যাই হোক, এইটা বলেই কিন্তু প্রত্যেকেই ভাইফোঁটা দিয়ে থাকে, তাই এই লাইনটাই বললাম। আর যেহেতু আমার বাপের বাড়িতেও কিন্তু ফোঁটা দেওয়ার রিচুয়াল যেমন নেই, তেমন শ্বশুর বাড়িতেও কিন্তু ফোঁটা দেওয়ার রিচুয়াল ছিল না। আমার পিসির শাশুড়ি এই রিচুয়ালটা বানানোর পরে শ্বশুরবাড়িতে ভাইফোঁটা দেওয়া হয়। ভাইফোঁটাটা আমার কিন্তু দারুণ লাগে। ছোটোবেলার থেকে দেখতাম আমার জেঠতো দিদিরা ফোঁটা দিত, তারপরে আমার দিদি, খুড়তো 2 দিদির বিয়ে হওয়ার পরে সবাই ফোঁটা দিত। তারপরে আমার বিয়ের পরে আমি চেষ্টা করেছিলাম সবাইকে একসঙ্গে এক জায়গায় নিয়ে ফোঁটা দেওয়া, বেশ বড় করে অনুষ্ঠান করা, আনন্দ করা। কিন্তু 1বার কি 2বার এইভাবে হয়েছিল, কিন্তু তারপরে কারোর সময় ঠিক মতন হয় না, তারপরে কেউ বাতিল হয়ে যায়, মানে ফোঁটা নিতে চায় না, এরকম নানা রকমের কিন্তু অনেক হিস্ট্রি আছে। যাই হোক, ওসব বলে মন খারাপ করে লাভ নেই, এই একটা ভালো রিচুয়ালে। তো যা এখন আপাতত মানে 6 জন ছিল, আমার জেঠতো, খুড়তো আর আমার দাদাদের নিয়ে 6 জনকে আমি ফোঁটা দিতাম, মানে আমার দিদিরাও দিত।
আমরা 6 বোন আর এই 6 দাদা ভাইদের ফোঁটা দিতাম। আমার যদিও সবাই দাদা। আর তারপরে কিন্তু এক এক করে একজন প্রথমে, তারপরে 2 জন, তারপরে আবার একজন, এই করে 4 জন বন্ধ হয়ে তারপরে এখন কিন্তু আমার 2 দাদা এই বছর 2024-এ এই বছর আমার 2 দাদাই ফোঁটা নিল আর দিল সৌমিক। আর একজন ফোঁটা নেয়, সে হলো আমার হাজব্যান্ডের বা কর্তামশাইয়ের অফিস কলিগ। আমি তাকে বিয়ের পর থেকেই দাদা ডাকি। বিভাসদা এবার একটা রিচুয়ালের জন্য ফোঁটাটা নিতে পারিনি। যাই হোক, এইবার আমি ছোট দাদাকেও একইভাবে ফোঁটাটা দিয়ে দেব। গত বছর আমার বাড়িতেই ফোঁটা দিয়ে দুপুরবেলা সামান্য আহারের আয়োজন ব্যবস্থা করেছিলাম। এই বছর আমার শরীরটা ঠিক পারমিট করছে না বলে এবার মানে হলদিরাম থেকে খাবার কিনেই খাওয়ালাম। যেহেতু সানডে ছিল তাই ভেজ। তো এইবার দাদাদের ফোঁটা পর্ব শেষ হয়ে গেল। বললাম যে এইবার একটু মিষ্টি মুখে দিয়ে তারপরে লাঞ্চ, কেন ওরা এখন এই মিষ্টিটা খেয়ে নিলে কিন্তু আর লাঞ্চ করতে পারবে না, যেহেতু তখন অনেক বেলা হয়ে গেছিলো। তো ছোট দাদাকেও একইভাবে কিন্তু, বা ফুলদাকে কিন্তু একইভাবে আমি এই পান পাতা দিয়ে বরণটা করছি। আসলে আমার বাপের বাড়িতে যেহেতু ফোঁটার নিয়ম ছিল না বা নেই এখনও, সেহেতু আমি ভাইফোঁটার নিয়মটা সম্পূর্ণই আমি করি আমার কর্তামশাই যেভাবে বলেছেন সেভাবেই দেখে আমি করি। তো এই একইভাবে এত বছর ধরে ফোঁটাটা করে দিয়ে আসছি। তারপরে আমি এই পান পাতা দেওয়ার পরে ওই একইভাবে ধান ডুববো, তারপরে চন্দনের তিলক, তারপরে দিয়ে দেবো যে কাজলটা পেরেছি সেইটা ঘাড়ে। তো এইভাবে ফোঁটা পর্ব শেষ করে তারপরে কিন্তু আমি চলে আসলাম বাড়িতে, কেন কি শরীরটা একদম পারমিট করছিল না। আসার সময় আবার মামাতো দাদার সঙ্গে দেখা হলো। আর রাজারহাটে কিন্তু অনেকগুলো বড় বড় কালী পুজো হয়, সেই কালী পুজোর প্যান্ডেলেরও একটা ছবি তুলতে আমি মিস করলাম না, কেন কি সেই সময় দুপুরবেলা। আর যেহেতু কর্তামশাই চলে গেছিলো ফোঁটা নিতে দিদির বাড়িতে, তো আমি একাই ব্যাক করবো। তো অটো করে যখন আমি রাজারহাট থানা বা বাপের বাড়ির ওখানে যে থানা স্টপেজ থেকে অটোতে উঠবো, তখন দেখি মন্দিরটা বেশ ফাঁকা আছে, মানে প্যান্ডেলটা। আর তখন আমি ঢুকে পড়লাম, বাইরের থেকে কিছুটা ছবি তুললাম, ভিডিও করলাম, তারপরে ভেতরে গেলাম। মাতৃপ্রতিমা অপূর্ব। তখন দেখি আমাদের যে ঠাকুরমশাই, মানে বাপের বাড়ির যারা পুজো আশ্রা করে তারাই কিন্তু এই ক্লাবের পুজো করেন, হরেকৃষ্ণ সংস্থার। তারপরে সে দেখি দধিকর্মা, মানে ওই দিন যেহেতু সানডে ছিল, ভাইফোঁটার দিনকেই রাত্রেবেলা বিসর্জন ছিল, তো ওই দিন দধিকর্মা পর্ব কিন্তু তখন শুরু হবে। তো ও সমস্ত যোগাযন্ত্র করছিল। তারপরে ওর সাথে একটু কথা বললাম, তারপরে বেরিয়ে মামাতো দাদার সঙ্গে দেখা হলো। তারপরে এই সব করে আমি বাড়িতে এসে হাত মুখ ধুয়ে একটুখানি ফল মিষ্টি খেয়ে বিশ্রাম নিলাম, কেন কি শরীরটা প্রচণ্ড খারাপ করছিল। তারপরে এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে কিন্তু ভাইফোঁটা দেয়া কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে 2 দাদাকে আর ভাইকে ফোঁটা দিয়ে এই বছর 2024-এর ভাইফোঁটাটা আমি এইভাবেই সম্পন্ন করলাম। আর কেনা খাবার দিয়েই করলাম। আর যেহেতু আমার একের পর এক অনুষ্ঠান রিচুয়াল চলছেই, সেহেতু আমি কিন্তু এডিট করার সময় পাইনি। তার মাঝখানে চলে গেছিলাম পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে। আমার হাজব্যান্ড যেহেতু ওখানে পড়াশুনো করেছেন, ওখানে রিইউনিয়ন হয়েছে এই বছর, তো সেখান থেকে আমরা চলে গেছিলাম পুরুলিয়া অযোধ্যা। সমস্ত ভিডিও কিন্তু এক এক করে আসবে। এই ঘুরতে যাওয়ার জন্যও কিন্তু আমি ভিডিও এডিট করতে পারিনি, সেই জন্য ভিডিও ছাড়তে একটু দেরি হচ্ছে। যাই হোক, আপনারা কিন্তু পাশে থাকবেন, সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও। তো আজকের মতন আশা করি এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল। আর আমার একদিন আসে শর্টস, একদিন আসে সম্পূর্ণ ভিডিও। এছাড়া ইনস্টাগ্রাম, ফেসবুক পেজেও কিন্তু আমার ভিডিও বা কথা দিয়ে রান্না কিছু না কিছু আসে। ডেইলি লাইফস্টাইলে আমি কি করি সম্পূর্ণই কিন্তু আমি যতটা পারি শেয়ার করার চেষ্টা করি। তো ভিডিওগুলো যদি এতটুকু ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আশা করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আশীর্বাদ করে আমাকে পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। তো দাদারাও আমাকে কিন্তু এইবার ক্যাশ টাকা দিয়ে দিল, আর আমি ওদেরকে আবার সেই শার্ট দিয়ে দিলাম। তো যেহেতু অনেক ভারী প্যাকেট হয়ে যাবে, তো আমি একটা প্যাকেটের মধ্যেই ওদের দুজনের নিয়েছিলাম, তাই খুলে দিলাম। ওরা একটু খাওয়া শুরু করলো, তারপরে কিন্তু আমি বেরিয়ে আসলাম। তো এইভাবেই আমার ভাইফোঁটাটা সম্পন্ন হলো 2024-এর। দাদাদের ভাইফোঁটা দিয়ে তারপরে হলদিরামের যে লাঞ্চ থালি নিয়ে গেছিলাম সেটা ওদের খাওয়া হলে আমি বেরিয়ে আসলাম। এবার আসার পথেই রাজারহাট থানা দেখালাম, এখান থেকেই কিন্তু অটোতে উঠতে হয়। দেখুন, এখানেই হরেকৃষ্ণ সংস্থার রাজারহাটের অপূর্ব সুন্দর প্যান্ডেল যেমন করেছে তেমন মাতৃপ্রতিমা, তো একটু ভিডিও তো অবশ্যই করে নিতে হয়। তো অনেক বছর, মানে দীর্ঘ বছর বাদেই কিন্তু আমি রাজারহাটে কালী
প্রতিমা দেখলাম, কেন কি আমাদের কমপ্লেক্সে পুজো হয়, পরের দিন খাওয়া দাওয়া ঠাকুর বরণ এইসব থাকে, আর যাওয়া হয় না। আর ভাইফোঁটা যেহেতু দাদারা আমার বাড়িতেই ফোঁটা নিতে আসে, সেহেতু রাজারহাটে অনেক দিনই যাওয়া হয় না, আর যদিও বা যাই তাহলেও ঠাকুর দেখা হয় না। তো এইবার কিন্তু বেশ ফাঁকা ছিল, তাই জন্য আমি প্যান্ডেলটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর ঠাকুরটাও এবার আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন মন্দিরের ভেতরটায় যাই, মানে প্যান্ডেলের ভেতরে। আর তখন কিন্তু একদম ভর দুপুর, মানে 2-2:30 বাজে, ওই জন্য আমি প্যান্ডেলটা একদম ফাঁকা পেয়েছিলাম। পর কালীমাকে প্রণাম করে তারপরে বেরিয়ে আসলাম। বেরোবার আগে তো সেলফি নিয়ে নিতে হয়, কেন সঙ্গে কেউ নেই, তো নিজে নিজেই 2-1টা সেলফি তুলে নিলাম প্যান্ডেলের সঙ্গে। তারপরে আর একবার আপনাদের সঙ্গে মাতৃ প্রতিমা শেয়ার করে নিচ্ছি, অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। আর সাধারণত কালী পুজোতে তো আমি ঠাকুর দেখতে বেরোই না, তো বেশ সুন্দর প্যান্ডেল হয়েছে দেখলাম রাজারহাটে কয়েকটা আরও বড় বড় পুজো আছে, যদিও ঠাকুর দেখতে বেরোই না, সেই জন্য শেয়ার করতে পারলাম না। একটাই আমি দেখলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার কেমন লাগলো আমার রাজারহাট বা আমার বাপের বাড়ির রাজারহাটের ঠাকুরের প্যান্ডেল ও প্রতিমা, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে আমার সম্পূর্ণ ভিডিওতে, অবশ্যই আমাকে সেটাও কমেন্টস করে জানাতে ভুলবেন না, তাহলে আমি নিজেকে শুধরে নতুনভাবে আরও ভালোভাবে ভিডিও তৈরি করতে পারবো। আর এই ভিডিওটা যদিও অনেক দেরি হয়েছে, কিন্তু আপনারা কিন্তু আমার পাশে থেকে ভিডিওটা অবশ্যই দেখবেন, এই আশা নিয়েই আমি ভিডিও শেষ করছি। আর সঙ্গে তো অবশ্যই আছে কিছু মাতৃ প্রতিমার ভিডিও। তো এই দেখুন আমাদের যে পটন আমাদের পুজো করে, ওর বাবাই অ্যাকচুয়ালি পুজো করতো, এখন ওরা 4 ভাই পুজো করে, তো ওরও ছবি তুলে নিলাম। এরপর ক্লাবের কয়েকজন মেম্বারকে জিজ্ঞেস করলাম যে কখন বরণ হবে, নিশ্চয়ই সেই বরণটা কখন হবে। না, এখন তো দধিকর্মা হচ্ছে, আর বিসর্জন এইটা কোথায় বিসর্জন হয়? কালীবাড়ি পুকুরে হয় বিসর্জন, মানে খালে নয়। তো শুনলেন তো যে আমাদের ওখানে কিন্তু খাল, মানে ওটা কিন্তু একটা নদী, এছাড়া কিন্তু হয় কালীবাড়ির যে সামনে পুকুর আছে সেই পুকুরে। তো বেরোবার আগে একটু মায়ের সঙ্গে তো সেলফি তুলে নিতে হয়, প্যান্ডেলের সঙ্গে যেরকম সেলফি তুলেছি, তো সেলফি তুলে নিয়ে এই যে এখানে সব মহিলারা এসছেন দধিকর্মার সব জোগাড় যন্ত্র করে নিয়ে, তো ওরা পুজো করুক, আমিও আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এইভাবেই আমার কালী পুজো ভাইফোঁটা শেষ হলো। এরপরে কিন্তু আসবে আরও ঘোরা বেড়ানো, অযোধ্যা পাহাড়, পুরুলিয়া বাঘমুন্ডি, তাছাড়া আছে রামকৃষ্ণ মিশন পুরুলিয়া বিদ্যাপীঠের রিইউনিয়নের কিছু ভিডিও, এছাড়া কিন্তু আরও নানা রকমের ভিডিও আসবে। তো অপেক্ষায় থাকুন, দেখতে থাকুন। আর এই প্যান্ডেলটা না তৈরি হয়েছে যে সমস্ত আইসক্রিম স্টিক, তারপরে মানে দশকর্মার দোকানে যেগুলো পাওয়া যায় কাগজের বাটি কাপ, এই সমস্ত দিয়ে হয়েছে, সেটাও আপনাদের একবার কাছ থেকে দেখিয়ে দিলাম, কি অপূর্ব। এই যে হরেকৃষ্ণ সংস্থার রাজারহাটের, এছাড়া কিন্তু আরও 2-3টে বড় বড় কালী পুজো হয়ে থাকে। এইবার আমি অটোতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, আর ভিডিওটাও এখানেই আমি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।